তো টেলিভিশন শিল্পে যে সমস্ত সাংবাদিকরা কাজ করছেন তাদের তো একটা অভিন্ন বেতন কাঠামো থাকা দরকার, অন্তত ন্যূনতম বেতন কাঠামো তো একটা থাকা দরকার, ন্যূনতম একটা বেতনের লেভেল থাকা দরকার, যার নিচে কোনো সাংবাদিকের ডিসেন্ট জীবনযাপন এটা সম্ভব না। সেরকম একটা জায়গা তো নির্ধারণ করে দেওয়া দরকার। সেটা আমাদের দায়িত্ব না, আমরা এই কমিশনের তরফ থেকে হয়তো সেই কাঠামোটার কথা বলতে পারবো না, সেটা অর্থনীতিবিদরা ঠিক করবেন, সেটার জন্যে আরও বিশেষজ্ঞদের সহায়তা হয়তো দরকার হবে। কিন্তু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই ন্যূনতম একটা বেতনের ব্যবস্থা করতে হবে, সেই সংখ্যাটা অর্থনীতিবিদরাই নির্ধারণ করে দেবেন, কিন্তু এটা থাকতে হবে। এবং সেই আর্থিক নিরাপত্তার ব্যবস্থা না থাকলে আমাদের এখানে যেরকম বক্তব্য এসছে যে যারা বেতন ভাতা দিতে পারবেন না তাদের এই ব্যবসায় থাকার কোনো প্রয়োজন নেই। সত্য কথা এটাই যে যদি আপনি খরচ দিতে না পারেন, আপনার সাংবাদিকদের কর্মীদের বেতন দিতে না পারেন, তাহলে কেন সাংবাদিকরা ওই পত্রিকায় কাজ করবে বা ওই টেলিভিশনে কাজ করবে, এবং সেটা কেন, সেই প্রতিষ্ঠান কেন সচল থাকবে? তো এটা খুবই যৌক্তিক কথা। এরকম কথাগুলো আমরা এই সিলেটের বাইরেও অন্যান্য যে সমস্ত জায়গায় মত বিনিময় সভা করেছি সেই মত বিনিময় সভায় উঠে এসেছে। আপনাদের এখানে গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি কথা এসছে, তার মধ্যে একটি হচ্ছে যে আমরা পেশার জন্যে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ঠিক করব কিনা। শুধু পেশার জন্যে শিক্ষাগত যোগ্যতাটা, আরও কথা এসছে যে সম্পাদকের একটা ন্যূনতম যোগ্যতা থাকা দরকার কিনা। এখানে প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টের রেফারেন্সও দেওয়া হয়েছে। এই প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট ছাড়াও, প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টে আছে শর্ত, কিন্তু এছাড়াও সরকার বিভিন্ন সময় যে সমস্ত নীতিমালা তৈরি করেছে সেই সমস্ত নীতিমালাতেও এই যোগ্যতা শর্ত দেওয়া আছে, কিন্তু সেই যোগ্যতা শর্ত কেউ প্রতিপালন করে না, সরকার এটা মানেনি। আপনার 8 পাতার একটি পত্রিকা বের করতে গেলে সেই পত্রিকার জন্যে যতজন সাংবাদিক থাকতে হবে তার একটা সংখ্যা উল্লেখ করা আছে। আবার সেখানে সেই পত্রিকার সম্পাদকের কত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেটারও একটা যোগ্যতা উল্লেখ করা আছে, যে তার কোনো প্রথম শ্রেণীর সংবাদপত্রে অন্তত 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু সরকার কি সেগুলো মেনেছে? যদি সরকার সেগুলো মানত তাহলে এতগুলো পত্রিকার ডিক্লারেশন হতো না। আমাদের এই শিল্পে একটা সবচাইতে বড় সংকট হয়েছে সংবাদপত্র এবং টেলিভিশন মিলিয়ে, যে আমাদের দেশে যেই পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত বা যোগ্যতা সম্পন্ন কর্মী রয়েছেন এই শিল্পে কাজ করার জন্যে, সাংবাদিকতা করার জন্যে, বা গণমাধ্যমের যে প্রোডাকশন, অন্যান্য প্রোডাকশন আছে সেই প্রোডাকশনগুলো করার জন্যে, তার চাইতে অনেক বেশি সংখ্যায় চাকরি সৃষ্টি হয়েছে। কারণ টেলিভিশনের সংখ্যা অনেক, কাগজের সংখ্যা অনেক। এই বাজারে 40টার বেশি টেলিভিশন চলার মতন বাস্তবতা আছে কি? নেই। কিন্তু সরকার টেলিভিশনের লাইসেন্স দিয়েছে, 46টি অনুমতি দিয়েছে, তার মধ্যে এখন অপারেশনে আছে 36টির বেশি, প্রায় 40টির মতো অপারেশনে আছে। তো এই প্রতিষ্ঠানগুলো চলছে কিসের ভিত্তিতে? কোনো রকমে চলছে, জোড়াতালি দিয়ে চলছে, পেশাদারভাবে চলছে এ কথা কেউ বলতে পারবে না। এবং যে কারণে সংকট অত্যন্ত গুরুতর। এই টেলিভিশনগুলো বা এই পত্রিকাগুলো এভাবে গড়ে উঠেছে কেন? এগুলো রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিবেচনায় এগুলোর অনুমতি দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা দেখেছি টেলিভিশনে লাইসেন্স নেওয়ার জন্য আবেদনপত্রে লেখা হয়েছে যে তিনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, এবং আওয়ামী লীগের আদর্শ এবং সরকারের, আওয়ামী লীগ সরকারের যে উন্নয়নের কর্মসূচি, যে উন্নয়নের কার্যক্রম তা তুলে ধরার জন্যে তিনি টেলিভিশন করতে চান, টেলিভিশন চ্যানেল, এবং তাকে যেন সেজন্যে লাইসেন্স দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়। তার সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছে। তো সুতরাং সেই টেলিভিশন আর কি করবে? আপনি অন্য কোনো খবর কি আপনি পাবেন? সেইখানে কি আপনি বস্তুনিষ্ঠতা পাবেন? সেখানে কি আপনি নিরপেক্ষতা পাবেন? সেখানে কি আপনি ভিন্নমত পাবেন? নিশ্চয়ই পাবেন না। তো রাজনৈতিক বিবেচনায় এই যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো গুরুতর। রাজনৈতিক দলের মুখপত্র হয়ে ওঠে এই এমপিদের মালিকানায় যদি প্রতিষ্ঠান গড়ে ওঠে, আপনার রাজনৈতিক দলের নেতাদের মালিকানায় যদি প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে সেটা ওইরকমই হয়। একইভাবে ব্যবসায়ীদের কথাও এসছে। বড় বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক স্বার্থে বড় ধরনের অলিগার্কি নিজেদেরকে গড়ে তুলতে চান। সব ধরনের ব্যবসায় তাদের হাত আছে, তাদের পায়ের ছাপ আছে। তারা সংবাদপত্রেও
বিনিয়োগ করেন কিংবা টেলিভিশন চ্যানেলেও বিনিয়োগ করেন। এটার উদ্দেশ্য হচ্ছে যে মিডিয়ার যে ক্ষমতা, মিডিয়ার যে প্রভাব, গণমাধ্যমের যে প্রভাব, সেই প্রভাবকে তারা তাদের ব্যবসায়িক স্বার্থে লাগাতে চান, তাদের ব্যক্তি স্বার্থে লাগাতে চান। তাদের সেই ব্যক্তি স্বার্থ কখনো রাজনৈতিক, কখনো আরও অন্য কিছু থাকতে পারে। তো সেগুলোর ক্ষেত্রেও আমাদের একটা শৃঙ্খলা আনার প্রয়োজন আছে এবং শৃঙ্খলা আনতে হবে, সেই ব্যবস্থার দিকে আমাদেরকে যেতে হবে। একই প্রতিষ্ঠান থেকে দেখা যায়, একই ব্যবসায়ী শিল্পী গোষ্ঠীর থেকে একাধিক পত্রিকা, একাধিক টেলিভিশন চ্যানেল, আবার একই সাথে টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদপত্র, অনলাইন সবই একই হাউস থেকে বেরোচ্ছে। তো সেখান থেকে যা বেরোচ্ছে তাতে তো পাঠক বৈচিত্র্য কিছু পায় না, ভিন্নধর্মী কিছু পায় না, সবই এক কথার প্রতিফলন। সেখান থেকে সেখানকার টেলিভিশনেও যা শুনবেন আপনি ওই হাউসের, সেখানকার সেই হাউসের পত্রিকাতেও আপনি সেই একই জিনিস পড়বেন। এতে আপনার প্রতিযোগিতা থাকছে না। অথচ বাংলাদেশের প্রতিযোগিতার যে আইন আছে, অ্যান্টি কম্পিটিশন ল, সেই কম্পিটিশন ল, সেই বা অ্যান্টি মনোপলি ল, সেই অ্যান্টি মনোপলি ল বা কম্পিটিশন ল যদি প্রয়োগ করা হতো তাহলে এরকম পরিস্থিতি হতে পারে না। বিশ্বের কোনো দেশেই এভাবে হয় না। আমাদের উপমহাদেশের কয়েকটি দেশের উদাহরণ অবশ্য দিতে পারে যে সেখানে হয়, কিন্তু আপনি যদি উন্নত দেশগুলোতে দেখেন, উন্নত গণতন্ত্রগুলোতে দেখেন, তাহলে এটা হয় না। আমেরিকাতেও যে প্রতিষ্ঠান টেলিভিশন ওন করে, যার টেলিভিশন রয়েছে, সে খবরের কাগজে বিনিয়োগ করতে পারে না। আবার যার খবরের কাগজ আছে সে টেলিভিশন করতে পারে না। আমাদের এখানে এগুলোর কোনো মানার বালাই নেই। আমাদের যার যখন ইচ্ছা হয়েছে সে একাধিক টেলিভিশনেরও চ্যানেলের লাইসেন্স পেয়েছে, ঠিক একইভাবে টেলিভিশনের পাশাপাশি পত্রিকার লাইসেন্সও পেয়েছে, অনুমতি পেয়েছে, এবং রেডিওরও অনুমতি পেয়েছে, অনলাইনেরও অনুমতি পেয়েছে, সবই হয়েছে। এইখানে প্রতিযোগিতা নিশ্চিত করা দরকার, এবং প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন সে ধরনের সংস্কারের কথা আমাদের ভাবতে হবে। আমি কথা বেশি বাড়াবো না। আপনাদের যেই পরামর্শগুলো এখানে এসছে সেই পরামর্শগুলোর আলোকে শুধু বলবো যে আমরা চাই সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী হোক, সম্পাদকীয় প্রতিষ্ঠান স্বাধীন হোক, সম্পাদকীয় প্রতিষ্ঠান যাতে মালিকদের সরাসরি নিয়ন্ত্রণ থেকে একটু দূরে থেকে স্বাধীনভাবে তাদের কাজটা করতে পারে, সেটা নিশ্চিত করার ব্যবস্থা থাকতে হবে। একইভাবে সরকারের হস্তক্ষেপ থেকে আমাদের দূরে থাকতে হবে। সরকার যদি হস্তক্ষেপ করে, সরকার যদি আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে, তাহলে ওই স্বাধীন সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এটা হবে না, এটা ক্ষতিগ্রস্ত হবে। তো সেই প্রভাব থেকেও আমাদের মুক্ত থাকতে হবে। এখানে অনেকেই বলেছেন যে সরকারি কর্মকর্তাদের উপরে কিছু দায়িত্ব দেওয়ার কথা এখানে এসছে। যেমন সুনির্দিষ্টভাবে আমি বলতে পারি, আপনারা বেশ কয়েকজন বলেছেন যে আঞ্চলিক পত্রিকাগুলোর সার্কুলেশন কিংবা মিডিয়া লিস্টিংয়ের বিষয়টা স্থানীয় তথ্য কর্মকর্তাদের উপরে ছেড়ে দিলে কি হয়। স্থানীয় তথ্য কর্মকর্তারা এটা যাচাই করে দেবেন এবং সেই সার্টিফিকেশনের ভিত্তিতে এটা হতে পারে। এরকম প্রস্তাব আপনারা দিয়েছেন। যদি ডিএফপিতে সরকারি কর্মকর্তারা অসাধুতা করেন, জেলায় তারা সৎ হয়ে যাবেন? সুতরাং সেটা তো সমাধান না। আমাদেরকে বাস্তবসম্মত সমাধানের কথা ভাবতে হবে, এবং সেই বাস্তবসম্মত সমাধান কি হতে পারে আরেকটু সৃজনশীলভাবে আমরা ভাবি, চিন্তা করি। এখানে যদি ক্ষমতাটা শুধুমাত্র সরকারের হাতে না দিয়ে, সরকারি কর্মকর্তাদের হাতে না দিয়ে নাগরিক সমাজকে এটাতে ইনভলভ করা যায়, যুক্ত করা যায়, তাহলে হয়তো একটা পরিবর্তন আসতে পারে। আবার অন্য আরেকটি আইনও আছে, বিধি আছে, যেটা সরকার ইচ্ছা করলেই প্রয়োগ করতে পারে, সরকারের নীতিমালার মধ্যেই আছে, যে সংবাদপত্রের বা গণমাধ্যম প্রতিষ্ঠানের যে টার্নওভারের উপরে যে ট্যাক্সটা দেওয়া হয়, আয়কর, সেই আয়করের নথির উপরে ভিত্তি করে প্রচার সংখ্যা নির্ধারণ করা যে সহজ। আপনার কাগজের সার্কুলেশন যদি 1 লক্ষ হয়, আপনি নিশ্চয়ই 3 লক্ষের জন্য আয়কর দেবেন না, 1 লক্ষের জন্যই আয়কর দেবেন। আপনার আঞ্চলিক পত্রিকায় যদি সার্কুলেশন 6000 হয়, আপনি 10,000-এর জন্য আয়কর দেবেন না, আপনি 6000-এর উপরেই আয়কর দেবেন। সুতরাং এই আয়করের সার্টিফিকেটের যে নীতিটা সরকারের নীতিমালাতেই আছে, সেটা এতদিন কার্যকর করা হয়নি। সেটা যদি কার্যকর করা হয় তাহলে একটা সমাধান মিলতে পারে। তো এরকম আমাদেরকে বিভিন্ন দিক ভেবে দেখতে হবে যে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট,
এবং সহজ, বাস্তবায়নযোগ্য সেরকম পদ্ধতি সুপারিশ করতে হবে। একাধিক পদ্ধতিও সুপারিশ করা যায়, সরকার কোনটা গ্রহণ করে সেটা আমাদের দেখতে হবে। আপনারা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এখানে আমি খুবই আনন্দিত যে দেরিতে আমন্ত্রণ পেয়েও যারা গত কয়েক বছরে, গত ১.৫ দশকে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মামলার শিকার হয়েছেন, তারা বিলম্বে আমন্ত্রিত হলেও এখানে যে এসছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের দাবির সাথে আমি সম্পূর্ণ একমত যে আপনাদের ওই সময়ের যে ভোগান্তি, সেই ভোগান্তির প্রতিকার দরকার। মামলাগুলো প্রত্যাহার হওয়া দরকার। মামলাগুলো এখনও কেন থাকবে? সরকারের তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে, সম্ভবত গত সপ্তাহে ৩-৪ দিন আগে আইনমন্ত্রী বলেছেন, আইন উপদেষ্টা বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি আইনে যত মামলা আছে স্পিচ অফেন্সের জন্যে, অর্থাৎ মত প্রকাশের জন্যে, সেই স্পিচ অফেন্সের মামলা ফেব্রুয়ারির মধ্যে অথবা তারও আগে, কয়েক সপ্তাহের কথা, একটা নির্দিষ্ট সপ্তাহের কথা বলেছেন, আমার সপ্তাহের সংখ্যাটা ভুল হতে পারে, কিন্তু তিনি যা বলেছেন তার অর্থ হচ্ছে ফেব্রুয়ারির আগেই ওই মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে। আমরা আশা করি সেটা হবে। আমাদের আহত হয়েছেন যে নারী সাংবাদিক এখানে বলেছেন, তিনি চিকিৎসার কথা বলেছেন। অবশ্যই সাংবাদিকদের চিকিৎসা কেন হবে না? আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য একটা আলাদা তহবিল আছে, সরকারের একটা আলাদা উদ্যোগ আছে, তাহলে সাংবাদিকরা কেন বাদ যাবে? আমরা আশা করব এবং আমরা বলবো যে সরকার যেন সেদিকে নজর দেয়। ফ্যাসিস্টদের সহযোগীদের এই গণমাধ্যম থেকে নিষিদ্ধ করার একটা কথা আপনারা এখানে তুলেছেন, এ কথাটা খুবই প্রাসঙ্গিক, কিন্তু দুঃখজনক হচ্ছে যে গত 6 মাসে এই দাবি কেউ তোলেনি। আমরা কমিশনের পক্ষ থেকে টেলিভিশন চ্যানেলের মালিকদের যে সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর সাথে মতামত বিনিময় করতে চেয়েছিলাম। তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামীকালের জন্য। আগামীকালে অ্যাডকোর সদস্য যারা, অ্যাডকোর পরামর্শেই, অ্যাডকোর বর্তমান যারা আছেন কমিটিতে, তারাই বলেছেন যে সব সদস্যদেরকে আপনারা আমন্ত্রণ জানান। আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখন লাইসেন্সধারী যাদের নামে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু দেখা গেল যে এই লাইসেন্সধারীদের আমন্ত্রণ জানানোর ফলে এমন কিছু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে আমন্ত্রণে যারা অত্যন্ত বিতর্কিত, পরিচিত এবং ফ্যাসিস্টদের মুখপত্র ছিলেন। তো সেটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে যে আমরা তাহলে কি ফ্যাসিস্টদের সাথে বসে সংস্কার করব? এখন সমস্যা হচ্ছে যে গত 6 মাসে এই চ্যানেলগুলোর একটি চ্যানেলেরও লাইসেন্স বাতিল করা হয়নি। এই চ্যানেলগুলোর মালিকানায় পরিবর্তন আসেনি। তো যে চ্যানেলগুলো কাজ করছে, সংবাদ মাধ্যম হিসাবে কাজ করছে, তৎপর আছে এবং সেখানে কোনো সরকারের নিষেধাজ্ঞা নাই, কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ ঘটেনি, তো তাদেরকে তো সংস্কারের বাইরে রাখতে পারবেন না আপনি। সংস্কারের বাইরে রাখলে তো তারা যা খুশি করছে সেটাই করতে থাকবে। আমরা কি সেটা চাই? নিশ্চয়ই সেখানে সংস্কার দরকার। তো তাহলে সংস্কার দরকার হলে তাদের সাথে আমাদের আলোচনায় বসতে হবে, তাদের কাছে শুনতে হবে যে তারা কেন এতদিন এই সমস্ত ভুল, অন্যায় এগুলো করে এসেছে এবং তারা কিভাবে এখান থেকে বেরোতে চায়, কিভাবে তারা অনুতপ্ত কিনা এবং সেই অনুতাপের প্রতিফলন আমরা কিভাবে দেখতে পাবো, সে কথাগুলো তাদের কাছ থেকে শুনতে হবে। তো সেই কারণেই আমরা তাদেরকে ডেকেছিলাম। এখন আপনাদের দাবি যেরকম, এই দাবি যদি জোরালো হয় যে না, আমরা গণমাধ্যমে ফ্যাসিস্টদের চাই না, তাদের যে সমস্ত অনুমতি দেওয়া হয়েছিল সমস্ত অনুমতি প্রত্যাহার করা হোক, সেরকম দাবি কিন্তু ওঠেনি। সেরকম দাবি উঠলে সেটাও বিবেচনা করতে হবে, সরকারকেই বিবেচনা করতে হবে। তো এই বাস্তবতার মধ্যেই আমাদেরকে একটা কঠিন দায়িত্ব নিয়ে এগুতে হচ্ছে। গণমাধ্যমের বিস্তৃতি অনেক ব্যাপক, টেলিভিশন চ্যানেল, রেডিও, খবরের কাগজ, অনলাইন, আবার টেলিভিশন চ্যানেলের মধ্যে আপনার সরকারি এবং বেসরকারি দুটোই আছে। আমাদের এখানে বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক আছেন, তিনি কথা বলতে চেয়েছিলেন, আমি বলেছি পরে কথা বলবো তার সাথে, যেহেতু এখানে আপনাদের সাংবাদিকদের অন্যদেরকে আমন্ত্রণ ডেকে নিয়ে আসছি, সেই কারণে তার কথা এখন শুনি নাই, তার কথা আলাদা করে শুনবো। কিন্তু সরকারি এবং বেসরকারি
মাধ্যমগুলোর মধ্যে পার্থক্য তো রয়েছে। সরকারি এই টেলিভিশন এবং রেডিওতে সংবাদদাতা নিয়োগ হয়, এমপি সাহেবরা ডিও লেটার দেন, তার ভিত্তিতে সংবাদদাতা নিয়োগ হয়। এটা তো হতে পারে না। সরকারের থেকে একেবারেই পুরোপুরি দূরে থাকতে হবে, তা নাহলে ওই সংবাদ মাধ্যম মানুষের কথা বলবে না, শুধু সরকারের কথাই বলবে, অথবা রাজনৈতিক কথাই বলবে, রাজনৈতিক দলের যারা ক্ষমতায় থাকবে তাদের কথা বলবে। সরকারি যে রাষ্ট্রায়ত্ত যে বা রাষ্ট্রীয় মালিকানাধীন যে টেলিভিশন এবং রেডিও, বিটিভি এবং বাংলাদেশ বেতার, সেটার স্বায়ত্ত শাসনের জন্য এর আগেও একবার কমিশন হয়েছিল। 1997 সালে তারা একটি প্রতিবেদনও দিয়েছিল, কিন্তু সেই প্রতিবেদনে তেমন একটা কোনো অগ্রগতি হয়নি, সরকার বাস্তবায়ন করেনি, বিশেষ করে স্বায়ত্তশাসনের অংশটা বাস্তবায়ন করেনি। আমরা আশা করি যে এবারে আমরা নতুনভাবে হয়তো বলতে পারবো এবং স্বায়ত্তশাসনের বাস্তবসম্মত উপায়ও সুপারিশ করতে পারবো, যাতে সেটা সহজ হয়। সব কিছুর পরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পরিবর্তনগুলো করতে হলে আমাদের নিজেদের মধ্যে থেকে সোচ্চার থাকতে হবে, আমাদের চাপটা বজায় রাখতে হবে। আমরা সাংবাদিকরা যদি চাপটা বজায় না রাখি যে পরিবর্তন আনতে হবে, সংস্কারগুলো করতে হবে, তাহলে সংস্কার বাস্তবায়ন হবে না। সংস্কারের সুপারিশগুলো আমরা দেব। আমরা আশা করব যে এই অন্তর্বর্তী সরকার এবং তারপরে যে নির্বাচিত সরকার আসবে, রাজনৈতিক সরকার, তারা এগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু তাদেরকে বাস্তবায়ন করানোর জন্যে গণমাধ্যমে কর্মরত গণমাধ্যম কর্মী এবং সাংবাদিকদেরকে অবশ্যই সোচ্চার থাকতে হবে, চাপ দিতে হবে। চাপ ছাড়া কোনো কিছু হবে না। আমরা আশা করব যে আপনারা সেটা ঐক্যবদ্ধভাবে করতে পারবেন। এইখানে সাংবাদিকদের সংগঠনের কথা এসছে, যে অসংখ্য সংগঠন সাংবাদিকদের, প্রেস ক্লাবের কথা এসছে। প্রেস ক্লাব তো আমাদের এখন যা অবস্থা, সাংবাদিকদের মধ্যে আমাদের যে দলাদলির যে হাল, তাতে কোথাও একটা প্রেস ক্লাব হইলে তার পাশাপাশি আরও 3-4টা প্রেস ক্লাব দাঁড়িয়ে যায়। এমনও উপজেলা আছে যেখানে 4টা প্রেস ক্লাব। সাংবাদিকদের ইউনিয়ন, একটা ঐক্যবদ্ধ ইউনিয়নের অনুপস্থিতির কারণেই সাংবাদিকদের মধ্যে এত বিভাজন। ইউনিয়ন ঐক্যবদ্ধ না, রাজনৈতিক দলের অনুসরণ করে তা বিভাজিত হয়ে আছে। একটাই অংশ হচ্ছে সাংবাদিক দল, আর একটা হচ্ছে সাংবাদিক লীগ। ফলে দ্বন্দ্বটা থেকে যাচ্ছে এবং এই দ্বন্দ্বের প্রতিফলন প্রতিনিয়ত সবকটা সংগঠনের উপরে পড়েছে। প্রেস ক্লাবগুলো ওইভাবে বিভাজিত হয়েছে। তারপরে আবার দেখা গেছে যে যেহেতু সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে স্বার্থ রক্ষার কোনো সংগঠন নেই, তখন বিভিন্ন আঞ্চলিক সংগঠন হচ্ছে, তখন বিভিন্ন বিট ভিত্তিক সংগঠন হচ্ছে, তখন বিভিন্ন রেডিওর জন্য আলাদা অ্যাসোসিয়েশন, পত্রিকার জন্য আলাদা অ্যাসোসিয়েশন, টেলিভিশন সাংবাদিকদের জন্য আলাদা অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্টদের জন্য আলাদা অ্যাসোসিয়েশন, এরকম একটার পর একটা হচ্ছেই। আবার রিপোর্টার্স ইউনিটি, হ্যাঁ, লোকাল রিপোর্টার্স ইউনিটি, এরকম নানা রকম নাম দিয়ে নানানভাবে সংগঠন হচ্ছে। এই সংগঠনগুলো দিয়ে যে খুব একটা ফল হবে, ফায়দা হবে, তা না, যতক্ষণ পর্যন্ত না আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। সাংবাদিকদের মধ্যে তাই ঐক্যটা খুব জরুরি, এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আপনারাই উদ্যোগী হয়ে নেতৃবৃন্দকে চাপ দিয়ে আপনারা ঐক্যটা করাতে পারেন, এবং সাংবাদিকদের ঐক্যটা হলে একটা শক্তিশালী ভয়েস সেখানে দাঁড়াবে এবং তাতে সাংবাদিকদের অধিকারটা রক্ষা হবে। এই সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রেও হবে, সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়েও হবে। আমি এই সব কথা অনেক দীর্ঘ করে ফেললাম। আপনারা যে এসছেন, সময় দিয়েছেন এবং আন্তরিকতার সাথে আপনাদের মতামত দিয়েছেন, সেজন্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ।